কাজ করে আমরা ইউএসএ ক্লাব বন্ধ করে দেবো। হ্যাঁ, এটা বলে আপনার, আমি ভেবেছি আমার ফোন আপনার হাতে। আমি ভেবেছি আমার ফোন আপনার হাতে। এটা হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাকে ঠিক করে দেখা শোনা যাচ্ছে কিনা জানান শুরুতে, দেন আমরা স্টার্ট করি। ঠিক করে দেখা শোনা যাচ্ছে? সাথী শুরুতে কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন। আচ্ছা, সবাই দ্রুত লাইভে জয়েন হন, ফ্রেন্ডদেরকে জানান, আর শুরুতে জানান যে আমাকে ঠিক করে দেখা আর শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি কন্টিনিউ করবো, আদারওয়াইজ কন্টিনিউ করা ঝামেলা। আজকে কি সবাই ঘুমাচ্ছেন আপনারা? ইন্টারনেট ইস্যু নাকি কমেন্ট আসছে না? ঠিক আছে সব?
কেউ তো এখন কিছু জানায় না। আমাদের হচ্ছে যে কমেন্ট আসছে না হয়তো বা। আমাকে কি ঠিক মতো দেখা শোনা যায় নাকি শোনাই যাচ্ছে না যে আপনারা কমেন্ট করেন নাই এখনো? আচ্ছা, লাইভের এভরিথিং ক্লিয়ার, সাউন্ড টাউন্ড অল সবকিছু ঠিক আছে? তারপরেও কারো কোনো ইস্যু হলে জানাবেন। আজকে আমাদের ম্যাথ পার্টের 3 নাম্বার লেকচার, অধ্যায় 2 সারণীয় লেখচিত্র অধ্যায়ের নাম। তো আমরা এই চ্যাপ্টারটা আজকে মানে যে পর্যায়ে ছিলাম সেখান থেকে শুরু করব। তো আমরা পড়াতেই চলে যাই। এই যে আপনাদের ফাইনাল সাজেশন বই সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে বই কবে পাবেন। আমি লাস্ট ক্লাসেও বলেছি, আবারও বলছি, বই 15 তারিখের মধ্যে আপনারা রেডি পেয়ে যাবেন ইনশাল্লাহ। 15 তারিখের পর থেকে আপনারা অর্ডার করবেন তানভীর ভাইয়ের কাছে। বইয়ের চার্জ কত লাগবে সেটা তানভীর ভাইয়া খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেবে, এখনো ফিক্স করা হয়নি, খরচ অনুযায়ী জানানো হবে। আর আমাদের হচ্ছে সারণীয় লেখচিত্র অধ্যায়ের আমরা 2টা প্রশ্ন কভার করেছিলাম, তারপরে গ বিভাগের প্রশ্নটাতে আমরা ছিলাম, ওটা দেখছিলাম, তাই না? তো আমরা ওখান থেকেই শুরু করব, ওখানে চলে যাই। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই কিন্তু খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা করবেন। আর আমি কিন্তু প্রশ্ন বলবো, শুরুতেই কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেগুলোর উত্তর কিন্তু প্রপারলি দিবেন, অ্যাক্টিভলি দিবেন, স্লো হবেন না। আপনারা দেখছি যে বেশ স্লো সেকেন্ড ব্যাচের, আপনারা প্রশ্ন করলে উত্তর পেতে একটু টাইম লাগছে আপনাদের কাছ থেকে, এটা করবেন না, ফাস্ট ফাস্ট উত্তর দিবেন। আমরা গ বিভাগের 1 নম্বরে ছিলাম, তাই তো? তো গ বিভাগের, আচ্ছা ওয়েট, আরো নিচে এটা, গ বিভাগের 1 নম্বরে ছিলাম। 1 নম্বরে আমরা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বা গণসংখ্যা সারণী তৈরি করাতে ফোকাস করেছিলাম, এটা কিভাবে তৈরি করতে হয়। তো শুরুতে আমি কি দিয়ে শুরু করেছিলাম একটু বলেন তো আপনারা, যারা গত ক্লাসে ছিলেন সবাই এবার হচ্ছে মানে একটু জেগে ওঠেন আর কি। আমি প্রশ্ন করবো, উত্তর করেন যে শুরুতেই গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শুরুতে আমাদেরকে কি নির্ণয় করতে হতো। এখানে একটা অসম্পূর্ণ উত্তর দেওয়া আছে, এভাবে করলে যে হবে না তা না, তবে আমরা পূর্ণাঙ্গ উত্তরটা শিখছিলাম একটা নিয়মের মধ্য দিয়ে, যেটা করলে আপনার দেশের যে কোনো জায়গার মানুষই সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে, আর যে কোনো টিচারই সেটা দেখলে ইমপ্রেস হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, যেটা স্ট্যান্ডার্ড পদ্ধতি। তো স্ট্যান্ডার্ড পদ্ধতি বা আমি যে পদ্ধতি শেখাচ্ছি সেইটার শুরুতে আমাদের কি নির্ণয় করতে হচ্ছিল এখানে গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, কমেন্ট করেন। মুন সালাম দিয়েছেন, বাকিরা কোথায় আজকে? আগের ব্যাচেরও কি কেউ নেই নাকি আমার হচ্ছে ইন্টারনেট ইস্যু? আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের একটাও। কামরুল ইসলাম এসেছেন, আচ্ছা এবার দেখলাম। রকি লিখেছিলেন শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মুনও জানিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা বলেন, গণসংখ্যা নিবেশন লেখার মানে বের করার ক্ষেত্রে শুরুতে আমাদেরকে কি বের করতে হয়, একদম শুরুর স্টেপটা কি ছিল গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, বের করার ক্ষেত্রে বা আঁকানোর ক্ষেত্রে? জলদি কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা জানি যে উপরের ছকটাতে যেটা আমাদের প্রশ্ন ছিল সেটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমরা এখানে লিখে দিয়েছি শুরুতেই। আচ্ছা, এই যে কমেন্ট করেছেন একজন, একদম ঠিক আছে, কিন্তু দেরি করবেন না। আমি জানি না আমার ইন্টারনেট ইস্যু নাকি আপনাদের ইন্টারনেট স্লো, আজকে কমেন্ট একটু লেটে আসছে আপনাদের। যাই হোক, শোনেন, পরিসর যারা লিখেছেন ধন্যবাদ অনেক। আই থিঙ্ক এটা সবার মনে আছে, এটা এখন কোনো কঠিন কিছু ছিল না। পরিসর বা রেঞ্জ, এটার ওই পরিসর বা রেঞ্জ নির্ণয়ের যে সূত্রটা সেটা এবার লিখেন আপনারা, ঠিক আছে? ওইটা কমেন্ট করেন, আপনাদের একবার রিভাইজ হয়ে যাবে। যারা ভুলে গেছেন বা যারা আগের ক্লাসে ছিলেন না তারাও দেখে নিতে পারবে। প্রথমে আমাদেরকে কি নির্ণয় করতে হয়? পরিসর।
আমার জামার হাতা দিয়ে এখানে আরো অসুবিধা হয়ে যায়। এটা আমরা জানি, এটা লিখবেন, যেহেতু আমরা জানি যে দেখেন, যখন আমরা কোনো সূত্র দিয়ে কিছু বের করি বা কোনো একটা চলকের কিছু বের করি, তখন আমরা জানি কথাটা লিখে থাকি। এটা ছোটবেলা থেকে আমরা সবাই জানি। সো এইটা যে একেবারে আপনাদেরকে শেখাতে হবে এরকম কোনো বিষয় না, এটা আমাদের বেসিক জ্ঞান যে আমরা জানি লিখবো, দেন পরিসরটা আগে বের করে নিব, তাই তো? তো পরিসর আমরা গত ক্লাসে বের করেছিলাম, তো আমি আবারও করে নিচ্ছি। আমি যে সূত্রটা দিয়ে শিখিয়েছিলাম সেই সূত্রটা কিন্তু লিখবেন আপনারা, ঠিক আছে? সর্বনিম্ন মান যোগ 1 দিয়েছিলাম, তো সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান করলে কত হয়? 92 প্লাস 1 মানে 93, 93। এটা আমাদের পরিসর বের হলো। হ্যাঁ, এটা সবাই মনে রাখেন। পরিসর আমরা কি বের করলাম এটা সবাই মনে রাখেন। আর এসএস নেওয়ার হলে নিয়ে নেন, যারা খাতায় করছেন তারা লিখে নেন, ঠিক আছে? পরিসরটা এই পর্যন্ত তো মানে যাদের লেখা ছিল না তারা লিখে নেন, যাদের লেখা আছে তাদের তো লেখা আছেই। আমি একবার দেখিয়ে দিলাম, পরিসর আমরা এই সূত্র দিয়ে বের করব, +1 দিয়ে। +1টা কেন দিতে হবে এটা আমি পরে ব্যাখ্যা করব। তো এটাও একটা সূত্র পরিসরের। তো এটা হলো পরিসর আমরা পেয়ে গেলাম। এবার কি আমাদের প্রণালী, ওই যে গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালীর 2 নাম্বার কি ছিল, 2 নাম্বার ধাপটা, সেটা হলো শ্রেণী সংখ্যা নির্ণয় বা শ্রেণী ব্যবধান নির্ণয়, দুইটার মধ্যে যে কোনো একটা বের করলেই হয়। তো এখানে দেখেন, শ্রেণী সংখ্যা আমি আগে বের করে নেই। শ্রেণী সংখ্যার সূত্রটা কার কার মনে আছে লিখেন তো, কমেন্ট করেন। শ্রেণী সংখ্যার সূত্রটা কার কার মনে আছে, আর সূত্রটা কি? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা লিখবেন সবাই। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র লিখবেন। যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র লিখবেন। প্লিজ বি অ্যাক্টিভ। আচ্ছা, আরেকটা জিনিস, পরিসরকে আমরা না, এটা আমি গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম, এখানে লিখে দিই, ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকেন। পরিসরকে আমরা যেহেতু রেঞ্জ আর দ্বারা প্রকাশ করে থাকি, ওকে, আর লিখলেও হবে, পরিসর কমা আর সমান আমরা সূত্রটা লিখে দিব, বা শুধু আর লিখলেও হয়। শ্রেণী সংখ্যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? হ্যাঁ, যখন শ্রেণীর সংখ্যা আমরা লিখবো, বের করব, শ্রেণী কয়টা শ্রেণী আছে সেটা লিখবো বা বের করব, তখন আমরা কে লিখবো, কে দ্বারা প্রকাশ করব সেটাকে। আর শ্রেণী ব্যাপ্তিকে আমরা ক্লাস ইন্টারভাল বলে, এটাকে ইংলিশ টার্ম শ্রেণী ব্যাপ্তির বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান কিন্তু একই কথা। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তির জায়গায় শ্রেণী ব্যবধান শুনলে কেউ যেন আবার গুলিয়ে ফেলবেন না। তো শ্রেণী ব্যাপ্তিকে আমরা CI দ্বারা প্রকাশ করি, ক্লাস ইন্টারভাল। ওকে, মেবি কিছু এসেছে পরে আমার আইডি তে যাও, আমার ছবিতে পরে আমার আইডি দিয়ে আমার ছবিতে ক্লিক করো, আপনার ফেসবুক প্রোফাইল। ঠিক আছে। আচ্ছা, তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি ছিল, যেটা আমরা শিখেছিলাম প্রথমে? মানে আমি একটা সূত্র শিখিয়েছি, সেটা হলো শ্রেণী সংখ্যা কে লিখলাম, এটা সমান পরিসর ভাগ এদিকে শ্রেণী সংখ্যা, তাহলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি হবে বা শ্রেণী ব্যবধান হবে, এটা বলেছিলাম। মনে পড়েছে সবার? তো আমরা পরিসর কত বের করেছিলাম আগে? পরিসর আমাদের বের হয়েছিল 90, এখন শুধু মান 93 না, মান বসিয়ে দিব, ঠিক আছে? আর শ্রেণী ব্যাপ্তি, এখানে দেখেন শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নেই দেওয়া ছিল না, ভালো করে দেখেন, শ্রেণী ব্যাপ্তি আমাদের কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল। কিভাবে? এই যে নিম্নের উপাত্ত হতে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে, নিম্নের উপাত্ত হতে এই যে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে
মানে শ্রেণী ব্যাপ্তিতে আমাদের উল্লেখ করা আছে, মানে শ্রেণী ব্যাপ্তির মানটা দেওয়া আছে কত, 10। এজন্য আমরা ওখানে কিন্তু এখন ডিরেক্ট মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের সমাধানটা এখানে এসে। এই যে শ্রেণীব্যাপ্তি আমাদের কত দেওয়া আছে, আমরা এখানে পাশে লিখবো, ঠিক আছে, এখানে বা দেওয়া আছে যেটাই লিখি না কেন, শ্রেণীব্যাপ্তি সমান 10, এটা আমরা পাশে লিখে দিব যখন আমরা ইকুয়েশন করব তার পাশে। তো আর পরিসর সমান তো আগে আমরা বের করেছি 93। সো এবার এই যে 10 বসিয়ে দিলাম, এবার এটা ক্যালকুলেট করে আমাদের আসবে হলো 9.3। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝেন, এখানে আমাদের যখন শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তিতে পয়েন্ট যুক্ত অ্যান্সার আসবে, ঠিক আছে, এখানে যেমন এই যে 9.3 আসছে না, মানে পয়েন্ট তো পূর্ণ সংখ্যা আসেনি, তো 9.3 হলো পূর্ণ সংখ্যা না। তো এরকম যখন আমাদের মান আসবে তখন আমরা এই যে মানটা আসবে, যে পূর্ণ সংখ্যার সাথে পয়েন্ট থাকবে, তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব, মানে 9.3 এসেছে মানে 10 নিব, আমরা 10 নিব। 9 এর পরবর্তী 9.3 মানে 9 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 10 না, এজন্য আমরা এখানে 10 নিব। শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য, কারণ দেখেন আমরা শ্রেণী সংখ্যা বের করছি, মানে এই যে আমাদের কয়টা শ্রেণী হবে, যে এই একটা দুইটা তিনটা আছে না, এখানে কয়টা শ্রেণী হবে সেটা বের করছি। তাহলে এটা যদি আমাদের কয়টা শ্রেণী, আমরা যদি বলি আমাদের 3.3টা শ্রেণী লাগবে, এটা কি হলো, আমরা কি এই তিনটা লিখে ওই 0.3টার মান কোথায় বসাবো, মানে ওখানে কি ছোট শ্রেণী নিব, এভাবে হয় না। সো আমাদের যখন পয়েন্ট বলা আসবে উত্তর, তখন আমরা তার পরবর্তী যে পূর্ণ সংখ্যার সাথে পয়েন্ট থাকবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব। 3 এর পয়েন্ট আছে, এজন্য 3 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4। সো আমরা 4 নিয়ে এখানে 4টা শ্রেণী টানবো। হ্যাঁ, এই হলো বিষয়। আর 4টা শ্রেণী কিন্তু এই যে প্রথম যে শ্রেণীটা যেখানে আমাদের যে কথা লেখা থাকে, হ্যাঁ, টাইটেলটা লেখা থাকে, সেইটা সহ না কিন্তু, এই যে এই শ্রেণীটা সহ কিন্তু 4টা শ্রেণী না, এই শ্রেণীটা এক্সট্রা, নাম লেখার জন্য এই শ্রেণীটা আমাদের এক্সট্রা নিতে হয়, এটা বাদ দিয়ে আমরা 4টা শ্রেণী নেব, এটা বুঝাচ্ছি আমি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি হলো, 10টা বের হয়েছে, পয়েন্ট এসছে 9 পয়েন্ট সামথিং, 9.3, তার পরবর্তী পূর্ণ সংখ্যা নিয়েছি 10। তার মানে এটা বুঝাচ্ছি যে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ক্ষেত্রে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা লাগবে, মানে শ্রেণী কয়টা হবে, 10টা। এটা আমরা বের করলাম। এটা বের করার কারণ কি, যখন আমরা শ্রেণীর লাইনগুলো টানবো তখন আমরা যখন জানবো যে কয়টা শ্রেণী আমরা পাচ্ছি, তখন সেটা আমাদের লিখতে সুবিধা হবে না, মানে লাইনগুলো টানতে সুবিধা হবে না, যে আমাদের এই কয়টা শ্রেণী লাগবে। আর শুধু টাইটেলের জন্য একটা শ্রেণী আমরা এক্সট্রা নিব, যেখানে আমরা সেগুলোর নাম লিখবো, মানে 11টা শ্রেণী আমাদের লাগবে। এটা বের করে নিলাম। আর শ্রেণী ব্যাপ্তি কত সেটা তো আমাদের দেয়াই আছে প্রশ্নে। শ্রেণী ব্যাপ্তিটা কি, এই যে কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে, এটা গণনা করে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করে থাকি। সো এইভাবে করে এখন আমরা ছকটা দেখে নিব। দেখেন 10টা যে বললাম, এখানে কি আদৌ 10টা আছে না কিভাবে কি হইলো, এটা এবার মিলায় দেখেন। ফ্যান অফ হয়ে গেছে। দেখেন এই যে গুণে দেই আপনাদেরকে, এখানে আসলে 10টা শ্রেণী আছে কিনা। এখানে যদিও এই উত্তরটাতে শ্রেণী সংখ্যা বের করে নেয়নি, এই উত্তরটাতে আনুমানিক মানে একটা একটা করে টেনে গেছে, একটা একটা করে মান বসিয়ে গেছে, দিয়ে যেখানে তাদের মান শেষ হয়েছে সেখানে তারা শ্রেণী আঁকা শেষ করে দিয়েছে। কিন্তু এভাবে করতে গেলে তো আমাদের সময় বেশি লাগবে। আপনি একটা করে লিখছেন, টানছেন, একটা করে লিখছেন, একটা করে টানছেন, একটা করে লিখছেন, আপনি জানেন না যে কোথায় যে শেষ হবে। এটা একটা হচ্ছে মাইন্ডেরও ব্যাপার, মনের মধ্যে আপনাদের এলোমেলো হয়ে যাবে, অলসো আপনাদের সময়টা বেশি লাগবে। এই জন্য আমরা আগে শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী সংখ্যাটা বের করে নিই, দুইটাই আমাদেরকে বের করে নিতে হয়। যদি তার মধ্যে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে তো একটা স্টেপ আমাদের আগিয়ে গেল, তখন আমাদের সুবিধা হয়। আর কোনোটার মানে যদি দেওয়া না থাকে সেটা কিভাবে বের করতে হবে, সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করতে হবে সেটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখি আমরা 10টায় আমাদের আছে কিনা শ্রেণী সংখ্যা, 1 2 3 4 5 6 7, তারপরে এই যে দেখেন 7 এই পর্যন্ত হইল, তারপরে এই যে এ পর্যন্ত 7 হয়েছিল, 8 এই পর্যন্ত 7 হয়েছিল, ওই যে 75 পর্যন্ত, তারপর 8 9 10, 10টা মিলেছে আপনাদের শ্রেণী। এবার এখানে একটা এক্সট্রা ঘর কেন নিয়েছে এরা,
এই যে এন এর মানটা লিখার জন্য। তো এটার জন্য আপনারা নিতেও পারেন একটা ঘর এক্সট্রা, নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শুরুতে টাইটেল গুলো লিখার জন্য, মানে কোন ঘরে কি লিখছেন সেটা লিখার জন্য একটা ঘর আপনারা এক্সট্রা নেবেন। সেটা তো আমাদের নিতেই হবে মাস্ট। আমরা শুধু শ্রেণী সংখ্যা কিসের বের করলাম, এই যে সংখ্যাগুলোর। ঠিক আছে, এবার আমরা তো টাইটেলটা তো অ্যাড করছি, তো সেটার জন্য আরেকটা শ্রেণী নিয়ে নিব, সেটা এক্সট্রা। সব টোটাল 11টা হবে। ঠিক আছে, এভাবে করে দেখেন। এবার আমরা হচ্ছে মান বসানোতে চলে যাই। 10 10 করে যে শ্রেণী ব্যাপ্তি আমরা লিখলাম, এবার এটা আমরা ছকটা এবার ঠিকঠাক করে দেখি, দেখেন কেমনে করে বের করা হইলো। শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে এখানে এবার আমরা সারণীটা তৈরি করছি বা ছক তৈরি করছি। এটার আগে আমরা এই কথাটা লিখে নিব সুন্দর করে, যে শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ ছিল, 10 নিয়ে বহির্ভূত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। এখানে শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে আর শ্রেণী সংখ্যা 10 ধরে এটা এই কথাটা উল্লেখ করেনি, কারণ এটা তো শ্রেণী সংখ্যা বেরই করে নাই। আমরা যেহেতু শ্রেণী সংখ্যা বের করেছি, আমরা দুইটা কথাই উল্লেখ করবো, যে শ্রেণী সংখ্যা 10 এবং শ্রেণী ব্যাপ্তি 10 ধরে বহির্ভূত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন সারণী বা ছক তৈরি করা হলো। এখানে বহির্ভূত পদ্ধতি কেন আমরা নিচ্ছি, এবার এটা শোনেন মনোযোগ দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বহির্ভূত পদ্ধতি আর অন্তর্ভুক্ত পদ্ধতি আমি গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম আপনাদের কাছে। এবার গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ক্ষেত্রে আমরা বহির্ভূত পদ্ধতিটা বেশি ইউজ করে থাকি। ওকে, বহির্ভূত পদ্ধতিটা সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় বেশি, অন্তর্ভুক্ত পদ্ধতিটা ঝামেলা হয় আর গ্রহণযোগ্য একটু কম হয়। একদম হয় না তা না, তবে দুইটার কম্পারিজনে বহির্ভূত পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়। আর এটা যেহেতু আমাদের লেখচিত্র রিলেটেড একটি অধ্যায়, আমরা এই সারণীটা থেকে আমাদেরকে লেখচিত্র আঁকতে হয়। ঠিক আছে, তো এই সারণী থেকে লেখচিত্র আঁকার ক্ষেত্রে আমাদের যেই শ্রেণীব্যাপ্তির মানগুলো সেটা আমাদের বহির্ভূত পদ্ধতিতেই নিতে হয়। এজন্য আমরা বহির্ভূত পদ্ধতিতেই গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব বা শ্রেণীব্যাপ্তিটা বহির্ভূত পদ্ধতিতে বসাবো। এই জন্য আমরা এখানে এই কথাটা উল্লেখও করেছি যে বহির্ভূত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। আপনারা চাইলে অন্তর্ভুক্ততেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটাতে কেউ কেটে দিবে না, কিছু করবে না। তবে আপনাদের যদি অন্তর্ভুক্ত হচ্ছে অন্তর্ভুক্তটা আপনি করলেন, কিন্তু আপনাদের এখানে চাইলো যে লেখচিত্র তৈরি করতে হবে, যে কোনো আয়ত লেখক বহুভুজ হোক আর যেটাই অজীব রেখা হোক না কেন, তো তখন কিন্তু আপনাদের বহির্ভূত থেকে অন্তর্ভুক্ত থেকে, আপনি যদি অন্তর্ভুক্ত লিখে থাকেন, অন্তর্ভুক্ত থেকে কিন্তু আপনাদেরকে বহির্ভূততে পার করে নিতেই হবে, কনভার্ট করে নিতে হবে। তো ওইটা একটা ঝামেলা না। সো শুধু যদি আমাদের নিবেশন তৈরি করতে বলে, তাহলে আমরা বহির্ভূত অন্তর্ভুক্ত দুইটাতেই করতে পারি। তবে ইন জেনারেল বহির্ভূততে করা হচ্ছে ক্ষেত্রে গ্রহণযোগ্য, ওইটাই আমরা করব। আর যদি আমাদের হচ্ছে কোনো লেখচিত্র চাই এই হচ্ছে সারণী থেকে, তাহলে আমাদের অবশ্যই বহির্ভূততেই করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই কথাটা সবার কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার লিখেন তো, আমি এতক্ষণ যা বুঝাইলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই রেসপন্স করবেন, অনেকে লাইভ দেখছেন, সবাই জানাবেন যে আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা। ঠিক আছে, দ্রুত 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 আমাকে কমেন্ট করেন। তো এই কথাটা আমরা উল্লেখ করে নিলাম। এবার আমরা যে ছকটা নিলাম, যেহেতু আমরা জানি 10টা আমাদের শ্রেণী, তাহলে আমরা 10টা ঘর করব। একটা করব হচ্ছে টাইটেলের জন্য এক্সট্রা, 11টা করব। আর নিচে একটা এক্সট্রা করতে পারি এন এর মান লেখার জন্য, ওটা করলেও হয় না করলেও হয়, ওটা টোটালি আপ টু ইউ। এবার আমরা প্রথম শ্রেণীতে দেখেন আমাদের সর্বনিম্ন মান কত ছিল। আমাদের সংখ্যা তো শুরুই হয়েছে 305 থেকে না, এই ঘরে আমাদের তো একটা সর্বনিম্ন সংখ্যা আছে, একটা সর্বোচ্চ সংখ্যা আছে, তার মধ্যে তো কিছু সংখ্যা দেওয়া আছে এই টোটাল ইনফরমেশনের মধ্যে। তো সর্বনিম্ন আমাদের সংখ্যাটা কি? 305। 305 আমাদের সর্বনিম্ন সংখ্যা, মানে শুরু হয়েছে আমাদের 305 থেকে আর শেষ হয়েছে কোথায়? 397। এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এই যে 397, এর মাঝখানেই বাকি কিন্তু সংখ্যাগুলো দেয়া আছে। তো 305 থেকে যেহেতু শুরু, তাহলে 305 থেকে আমরা কাউন্টিংও শুরু করব ছকের মধ্যে যে। সো এখানে আমরা যে 305 থেকে ধরেছি, দেখেন 305 থেকে যেহেতু শুরু, এই জন্য 305 থেকে 315 নিয়ে নিলাম। 10 যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়াই আছে, বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমাদের যেহেতু 10, এটা প্রশ্নে দেওয়াই আছে। 305 থেকে 315 কিভাবে বহির্ভূত পদ্ধতিতে করছি, তাহলে 305 থেকে আমরা কত পর্যন্ত গুনবো? হাতে 305 থেকে 314 পর্যন্ত গুনবো।
গুণে আমাদের 10 বুঝে যাবে। 14 পর্যন্ত গুণার পরে 315টা আমরা হচ্ছে এখানে লিখবো, কারণ বহির্ভূত শ্রেণীর বহির্ভূত পদ্ধতিতে কোন শ্রেণীর সর্বোচ্চ মান আর তার পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মান একই হয়। ঠিক আছে, এই যে দেখেন এখানে 315, এখানেও 315, কিন্তু কাউন্ট আমরা এখানে কত করব, 314 পর্যন্ত। আর এই ঘরে এসে 315 কাউন্ট করা শুরু হবে। এখানে আবার 315 থেকে এখানে 324 পর্যন্ত আমরা কাউন্ট করব, করে 25টা এখানে বসাবো, বসিয়ে এইটা আবার এখানে চলে আসবে, এসে কাউন্ট করা হবে এই ঘর থেকে। ঠিক আছে, এটা হলো নিয়ম। আমি বহির্ভূত পদ্ধতি অন্তর্ভুক্ত পদ্ধতি কিন্তু গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু নতুন ব্যাচের যারা, তাদেরকে আমি বলছি ঠিক করে, আপনারা কিন্তু এই বিষয়ে সিরিয়াস হন। আমি বুঝতে পারছি না যে আপনারা আদৌ এগুলোর গুরুত্ব বুঝতে পারছেন কিনা। তবে এখান থেকে আপনাদের 10 মার্ক, 10 থেকে 14 মার্ক কমন পাওয়ার মতন একটা অধ্যায় বা একটা প্রশ্ন এগুলো। ঠিক আছে, সো আপনারা ঠিক করে দেখেন। আচ্ছা, অনেকে উত্তর করেছেন, মানে রিপ্লাই করেছেন যে ক্লিয়ার, ধন্যবাদ। কামরুল লিখেছেন ম্যাম স্টোরেজের স্ট্রজেজের সূত্র দিয়ে দেখাবেন না? হ্যাঁ, আমি হচ্ছে এটা শেষ করে স্ট্রজেজের সূত্র দিয়ে দেখাবো, যখন আমাদের কিছু দেওয়া থাকবে না। এখানে আমাদের মানটা দেওয়া আছে, তো শ্রেণীব্যাপ্তিটা দেওয়াই আছে, এই জন্য আমি ওইটা এখনো দেখাই নাই কামরুল, বুঝছেন? আমি হচ্ছে যখন যে প্রশ্নে হচ্ছে কোনটাই দেওয়া থাকবে না, সেই প্রশ্নে যে আমি ওই সূত্রগুলো দেখাবো, সিরিয়াল ওয়াইজ চাচ্ছি। হ্যাঁ, একবারে সব দেখিয়ে দিলে শুরুতে একটু লেন্দি হয়ে যায় ক্লাসটা। আমিনা খাতুন সালাম দিয়েছেন, আমিনা খাতুন আজকেও লেট। আচ্ছা, তো এভাবে করে আমরা এই যে লিখতে থাকবো, 10 ব্যাপ্তি নিয়ে নিয়ে। 10 হলে না আমাদের এটা লিখতে খুব অসুবিধা হয়, 5 থেকে 15 এরকম, তারপর 15 থেকে 25, সামনে যে সংখ্যা সেটা আমরা বসিয়ে দিয়ে এটা কন্টিনিউ করতে পারি। এভাবে করে আমাদের শেষ পর্যন্ত আমরা বসালাম। দেখেন এই যে 395 থেকে 405 এসে শেষ হলো আমাদের। এখন আমাদের সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 397 না? তো এইটা আমাদের এই ঘরে হয়ে যাচ্ছে না? তাহলে 395 থেকে তো 395 আর 405 এর মধ্যেই তো 397 আছে। তার মানে দেখেন মিলেছে আমাদের সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান। আমরা এই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘরগুলোর মধ্যেই আমাদের মানে ধরে যাচ্ছে না? এর বেশি তো আর নেই, 405 এর উপরে তো আর আমাদের সংখ্যা নেই, এর মধ্যেই যা আছে। আর সেটা কি? 397, আর শুরু হয়েছিল 305 থেকে, তাহলে 305 তো শুরুর ঘরে আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ঘর শ্রেণী ব্যাপ্তিটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। শ্রেণী বা শ্রেণী ব্যাপ্তি, এখানে যেটাই লিখেন না কেন, যেখানে শ্রেণী ব্যাপ্তিও লেখা হয়। এবার টালি, এবার আসেন টালিতে, যে টালি আমরা কিভাবে বের করছি। এটাও খুবই সহজ। এগুলো না ওই যে এসএসসি তে ছিল, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু আই থিঙ্ক এটার সাথে কানেক্ট করতে পারবেন বা মনে হতে পারে, তবে যারা আর্টস তাদের নাও মনে হতে পারে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন 305 থেকে 315 আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি, মানে শ্রেণীব্যাপ্তি মানে 305 থেকে 315 এর মধ্যে যে ইনফরমেশন গুলো, সেগুলো আমরা এই ঘরে বসাবো, মানে এই ঘরে কাউন্ট করব। তো 305 থেকে 315 এর মধ্যে কয়টা সংখ্যা আছে যেগুলো আমরা এই ঘরে বসাতে পারবো? দেখেন তো, সেটা আমরা হচ্ছে দেখে নেই। 305 থেকে 315 না, দেখেন 310, 305 থেকে 315 এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এই যে আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে আবার লিখলাম, 305 থেকে 315 মধ্যে সংখ্যা আমরা খুঁজছি। এগুলোর মধ্যে 310 একটা পেয়ে গেলাম আমরা, 310 কিন্তু এই সংখ্যা দুইটার মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা নিচে যে ট্যালির চিহ্নর ঘরে একটা টান দিয়ে দিব। ঠিক আছে, একটা পেলাম। তারপরে 20, 25 এগুলো তো সব উপরে, এই ঘরের বাহিরে। দেখেন এগুলো সব এই ঘরের বাহিরে, উপরে আছে। 315 আছে। এবার দেখেন তো 315 আপনি কি এই ঘরে কাউন্ট করবেন নাকি পরবর্তী ঘরে কাউন্ট করবেন? আমাকে এবার উত্তর দেন দেখি, আপনারা কত মনোযোগী ক্লাসে আর আপনারা কতটুকু শিখতে পেরেছেন। এইটা আমাদের দুইটা শ্রেণী, ঠিক আছে? এই দুইটা শ্রেণীর মধ্যে প্রথমে আমাদের 305 থেকে 315, 315 থেকে 325 আমাদের শ্রেণী ব্যাপ্তি লিখেছি আমরা। এবার 310 তো 305 থেকে 315 এর মধ্যে, এটা আমরা জানি। সো আমরা এখানে একটা ট্যালি চিহ্ন দিয়ে দিলাম, একটা যেহেতু আমরা উপাত্ত পেয়েছি এই ঘরের। এবার 315 আছে, এটা আপনারা কি এই ঘরে কাউন্ট করবেন নাকি এই পরের ঘরে এসে কাউন্ট করবেন বলো তো? দুইটাতেই আছে যেহেতু, কোন ঘরে কাউন্ট করবেন ভেবে চিন্তে উত্তর দেন। 315টা আপনারা কোন ঘরে কাউন্ট করবেন? প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে? প্রথম হলে প্রথম লিখবেন, দ্বিতীয় হলে দ্বিতীয় লিখবেন। কমেন্ট করেন জলদি, তারপরে আপনারা কমেন্ট করেন, আমি পরের সংখ্যাগুলো দেখি। 90, 50, 86 এগুলো সব এই ঘরের উপরে, কিন্তু 15-এর উপরে। তারপরে এগুলো একটাও না। এই যে 305 আরেকটা,
তাহলে আরেকটা সংখ্যা আমরা এখানে লিখলাম, আরেকটা আমি টেলিচিহ্ন দিয়ে দিলাম, খাড়া দাগ আর কি। এগুলো সব বাহিরে। তাহলে প্রথম ঘরের টেলিচিহ্ন আমাদের ডান দুইটা। এখন যদি আমরা 315 এই ঘরে ধরি তাহলে আরেকটা হবে, যদি না ধরি তাহলে আরেকটা হবে না। আমাকে কমেন্ট করেন, প্রথম ঘরে হবে না দ্বিতীয় ঘরে ধরবো আমরা 315টা? 315 সংখ্যাটা আমরা প্রথম সারিতে ধরবো নাকি দ্বিতীয় সারিতে ধরবো? জলদি কমেন্ট করেন। পাপিয়া সুলতানা লিখেছেন পরের ঘরে। অসংখ্য ধন্যবাদ পাপিয়া, আপনি হচ্ছে খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, বুঝতেই পারছি আমি। বাকিদের খোঁজ না আমি আসলে বুঝতে পারছি না যে আপনারা কি ঘুমায় ঘুমায় ক্লাস করছেন, নাকি কথা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, নাকি ইন্টারনেট ইস্যু হচ্ছে, নাকি আমার কাছ পর্যন্ত কমেন্ট পৌঁছাচ্ছে না, কোনটা? রকি লিখেছেন দ্বিতীয় ঘরে, ধন্যবাদ। তার মানে বুঝেছেন ভালোই। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন তারা বুঝবেনই, আমি না কোনো রকেট সায়েন্স পড়াচ্ছি না। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন, যাদের শেখার ইচ্ছা আছে তারা ঠিকই বুঝবেন। কিন্তু বাকিরা মানে যারা মনোযোগ দিবেন না, যারা হচ্ছে ঘুমায় ঘুমায় ক্লাস করবেন, তাদের দায়িত্ব আসলে নিতে পারবো না আমি। আপনারা সবাই জেগে ওঠেন, আমি এটাই বলবো। তাহলে দেখেন 315 আমরা পরের ঘরে কাউন্ট করব, এটা আমি একটু আগেও আপনাদেরকে ক্লিয়ার করেছি, জন্যই ধরলাম আবার, কারণ এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভুল করে এই ঘরে বা এই ঘরে মানে এলোমেলো করে ধরে ফেলতে পারে, এই ঘরে ধরতে পারে এই ঘরে ধরতে পারে, মানে অনেক সময় ভুল হয়ে যায়, হ্যাঁ মাথার মধ্যে হয়ে যায় যে এটাতে আছে, ভুল করে এটাতে ধরে ফেলে। এটা করলে চলবে না। যেই সংখ্যাটা বহির্ভূত পদ্ধতিতে আমাদের এই সর্বোচ্চ মানে থাকবে সেটা আমরা পরের ঘরে এসে কাউন্ট করব। মানে এখানে যেহেতু আছে, এখান থেকে ধরা শুরু হয়, তাহলে 315 আমরা পরের ঘরে এসে ধরবো, মানে এখানে একটা ট্যালি চিহ্ন দিব আমরা। তাহলে আমাদের এই প্রথম ঘরের ট্যালি চিহ্ন কিন্তু ডান। আর গণসংখ্যা তারপরে থাকে আমাদের। গণসংখ্যা কি বলেছিলাম, যে ট্যালি চিহ্নেরই সংখ্যাগত রূপ, মানে ট্যালি চিহ্নটাকে আমরা সংখ্যায় প্রকাশ করে দিলে, এখানে দুইটা ট্যালি চিহ্ন আছে না, তার মানে এটাকে সংখ্যায় প্রকাশ করে দিলে আমাদের গণসংখ্যা হয়ে যায়। এত সোজা এটা। তো 315 আমাদের এখানে হয়ে গেল। এবার দেখি 315 থেকে 325 বা 24 মধ্যে আমাদের 24 পর্যন্ত যেহেতু কাউন্ট করছি, কয়টা আছে সংখ্যা? 20 আছে, 320 আছে এই ঘরের মধ্যে, তাই না? 15 গেল, 20 গেল, 25, এই যে দেখেন 25 আছে। এবার 25ও, তার মানে আমরা 325 এই ঘরে কাউন্ট করব, এই প্রথম ঘরে কিন্তু করব না, তাই না? সো 325 আমরা পরের ঘরে চলে যাবে, 325 এখানে ধরবো না, এটা দ্বিতীয় ঘরে ধরছি না, দ্বিতীয় ঘরে ধরতে হবে। তারপরে এগুলো হবে না, আর 27 হবে না, 25 বড়। এই যে 23 আছে দেখেন, 323, তার মানে এখানে একটা হবে, আরেকটা। তারপরে 18, তারপরে আর নেই, তার মানে এখানে 4টা আমাদের বের হলো, মানে আমরা এখানে 4 লিখে দিব। ঠিক আছে? তো এইভাবে করে গুনে গুনে আমাদের এই মানগুলোতে বসাতে হয়। এখন আমি হচ্ছে শেষে আপনাদেরকে এই হচ্ছে বিষয়ে একটা হোমওয়ার্ক দিব। তো এই পুরা জিনিসটা আপনারা হোমওয়ার্কে আমাকে করে এনে দিবেন। প্রসেস তো বুঝে গেলেন, যে এবার ঘর অনুযায়ী কত থেকে কত সেটা আমরা দেখব, দেখে তার মধ্যে আমরা ট্যালি চিহ্ন একটা একটা করে এখানে একটা করে মার্ক দিব, হয় আপনারা কেটে দিবেন না হলে গোল চিহ্ন দিবেন, তাহলে ওটা ধরেন আমাদের বাদ হয়ে গেল। তারপরে বাকিটা হচ্ছে আপনারা এখানে এসে বসিয়ে দিবেন। আর গণসংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আপনি সংখ্যাগত রূপে প্রকাশ করে দিলেন, আপনার কিন্তু সারণী তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আপনি 305 থেকে বাকিটা কমপ্লিট করে আমাদের হচ্ছে যেটা গ্রুপ আছে গণসংখ্যা নিবেশন সারণী লিখে আপনারা হেডলাইন দিবেন। আর হচ্ছে গ্রুপে আমাদের যেটা পাবলিক গ্রুপ পরিসংখ্যানের, ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন। বিস্তারিত আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব হোমওয়ার্ক কিভাবে পোস্ট করতে হবে, কি কি লিখতে হবে। ঠিক আছে? এগুলো নিয়ে ভাববেন না। তো এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু দেখেন যে আমাদের 4টা বের হইলো না, এখানে কিন্তু 4টাই আছে, 4টাই এসেছে, সো আমরা ওটাকে 4 করে দিয়েছি। তারপরে 325 থেকে 335 এর মধ্যেও 4টাই আমরা পাবো গুনলে। সো আপনারা এই উত্তরটা দেখবেন না, অবশ্যই না দেখে নিজেরা খুঁজে খুঁজে বের করে এই মানগুলো বসাবেন, বসিয়ে পাশে হচ্ছে গণসংখ্যাতে লিখে সেটা করে দিবেন। আর এন এর মান, এন সমান আমি কি বলেছিলাম মনে আছে কারো? এন সমান হলো মোট তথ্য বা উপাত্ত সংখ্যা। আপনি শেষে এসে এন এর মান যখন বের করবেন, তখন আপনার মানে একটা প্রশ্ন, আপনার উত্তরটাকে একটা ক্রস চেক করতে পারবেন যে আমাদের টোটাল মানে তথ্য কয়টা দেয়া ছিল। দেখেন তো প্রশ্নের টোটাল তথ্য কয়টা দেয়া ছিল, গোনেন। এখানে 3টা সারি,
তার মানে 3। আর এদিকে কয়টা? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 3 10 30টা তথ্য দেওয়া আছে না? তাহলে আপনার যদি n এর মান শেষে এসে 30 হয়, তার মানে আপনার উত্তর ঠিক আছে, আপনার এই টোটাল হিসাবটা আপনার ঠিক আছে। এর মাধ্যমে আপনি হলো ক্রস চেক করতে পারলেন। বুঝছেন? এই যে এখানে কিন্তু আমাদের 30 বের হয়েছে, তার মানে আমরা যতগুলো সংখ্যা বসিয়েছি আমাদের ঠিকই আছে। আমাদের যদি সামহাও 29 বা 31 চলে আসতো বা আরো কম বেশি হইতো, তাহলে কিন্তু বুঝে নিবেন যে আমার উত্তর ভুল হয়েছে, মানে এই কাউন্ট গুলো করা ভুল হয়েছে, আমি এই সংখ্যা ঠিক করে বুঝতে পারিনি বা ধরতে পারিনি। কারণ আমাদের অব্যক্ত দেওয়া আছে 30টা, এখানেও এসে আমাদের 30টাই মিলে যাবে। এটা তো মোট উপাত্ত সংখ্যা, যেগুলো যোগ করলে আমরা 30 পাবো। এজন্য আমাদের ক্রস চেক আমরা করে নিলে দেখবো যে আমাদের উত্তরে কোথাও ভুল হলো কিনা। ঠিক আছে, এই ছিল হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়। ঠিক আছে, তো এর উত্তর এখানেই শেষ। এখানে যেহেতু আমাদের শুধু গণসংখ্যা নিবেশন সারণী চেয়েছিল প্রশ্নতে, দেখেন এই যে শুধু সারণীটা তৈরি করতে বলেছে, খুবই সহজ, শুধু সারণীটা তৈরি করতে বলেছে, তো আমরা ওই সারণীটা তৈরি করে দিলাম, প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার সারণী নির্ণয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা সেটা আমাকে উত্তর করেন সবাই। ও হ্যাঁ, মাহির লিখেছেন পরবর্তী ঘরে, ভেরি গুড। সারণী নির্ণয়টা বা সারণী কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আর কি, যেখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এই উত্তরে আপনাদের সারণী নির্ণয়টা কি ক্লিয়ার হয়েছে আমাকে জানান। আমরা সারণীর সাথে আজকে আয়তলেখটা দেখব, বুঝছেন? তো তাড়াতাড়ি কমেন্ট করেন। তার আগে যে এখানে একটা ছোট বিষয় বোঝার আছে, আরেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। অলসো আমাদের যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে বলেছে যে নেক্সট ইয়ার থেকে বা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, তো প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হতে পারে কিছু ক্ষেত্রে, বা সেম টু সেম যে প্রশ্ন রিপিট হয় এই জিনিসটা কিন্তু নাও হতে পারে। তো আগে পরে করে বা একটু কিছু পরিবর্তন করে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। সো কি কিভাবে প্রশ্ন হতে পারে এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর দায়িত্ব আমার। আপনাদের এখন এটাকে ফলো করার দায়িত্বটা সেটা হলো আপনাদের, ঠিক আছে? এটা মানাটা আর ফলো করাটা। তো কি কিভাবে প্রশ্ন হতে পারে, একভাবে আমি দেখালাম, যেখানে আমাদের শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকবে। 1 নম্বরে যেটা আমরা ছিল যে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, ওখানে কি দেওয়া ছিল? শ্রেণী ব্যাপ্তি। এজন্য আমি শ্রেণী সংখ্যাটা বের করে নিয়ে কিন্তু সহজভাবে করে ফেলতে পেরেছি। আরেকটা প্রশ্ন যদি আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো, তাহলে আমরা কিন্তু শ্রেণী ব্যাপ্তিটা বের করে নিতাম সূত্র দিয়ে। গেল এই দুই রকম একটা পদ্ধতি শেষ করে ফেললাম। এখন আরেকটা পদ্ধতি হতে পারে এটার মতন, দেখেন এখানে কি কোনো মান দেওয়া আছে এই প্রশ্নটাতে? দেখেন তো, নিম্নের তথ্য হতে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। বলেছে যে শুধু উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিতে, কয়টা শ্রেণী ব্যাপ্তি নিতে এটা কি উল্লেখ আছে? নেই। আবার এখানে কয়টা শ্রেণীর সংখ্যা হবে সেটা কি উল্লেখ আছে? নেই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই উত্তরটা করব সেটা আমরা দেখব। কারণ দেখেন আমি বলেছিলাম পরিসরের যেটা সূত্র, পরিসরটা আমরা বের করে নিলাম খুবই মানে পারফেক্টলি, কিন্তু শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তির যেই দুটা সূত্র আপনাদেরকে দেখালাম সেটা কি ছিল? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। আর শ্রেণী ব্যাপ্তির সূত্র কি ছিল? একটা একটা করে আমি কিন্তু সূত্র করিয়েছি, বেশি করাইনি বা বিকল্প পদ্ধতিও করাইনি। শ্রেণী সংখ্যা। এবার দেখেন আমাদের গণসংখ্যা নিবেশনের তৈরির ক্ষেত্রে কি বলেছি যে এই তিনটা জিনিস আমাদেরকে বের করে নিতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার। তো পরিসর আমরা বের করে নিলাম, পরিসর তো বের করতে পারবোই, তথ্য উপাত্ত থাকলে পরিসর আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আমাদের প্রশ্ন থেকে যায়। তো পরিসর নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যার ক্ষেত্রে দেখেন পরিসর তো আমরা বের করে নিচ্ছি,
পরিসর বের করার কিন্তু কারণই এটাই, আমরা যে এই সূত্র বসাবো পরিসরের মান এই জন্যই। তাছাড়া কিন্তু আমাদের পরিসরটা বের করতে হতো না, কারণ এটা কোথাও কাজে লাগে না। সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা কাজে লাগতো, কিন্তু পরিসর কেন বের করছি, কারণ আমাদের শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী সংখ্যাটা বের করতে হচ্ছে এই জন্য। তো পরিসরের মান আমরা বসিয়ে দিলাম, খুবই ভালো। কিন্তু আমাদের যদি যে কোনো একটা এই যে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি না দেওয়া থাকে, তাহলে কি এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা কি এই উত্তরটা করতে পারবো? যেমন এই প্রশ্নে আছে, কোনোই দেওয়া নেই, শ্রেণী ব্যাপ্তিরও মান দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও কিন্তু দেওয়া নেই এই প্রশ্নে। তাহলে এই দুটা সূত্র ব্যবহার করে আমরা কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা বের করতে পারবো? দুইটা জিনিসই কি বের করতে পারবো বলেন তো, উত্তর দেন। অনেকে ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। আমেনার তো ক্লিয়ার হবেই, আমেনার কাছ থেকে এক্সপেক্টেড। সাথী ক্লিয়ার লিখেছিলেন, মাহির লিখেছেন ক্লিয়ার, মাহিরও তো কিছু ক্লাস করেছিলেন আগের মনে হয়। পাপিয়া ক্লিয়ার লিখেছেন, সিনথিয়া ক্লিয়ার লিখেছেন, আপনারা নতুন একেবারে। তো আমাকে এটার উত্তর দেন, যদি আমাদের কিছুই না দেওয়া থাকে প্রশ্নে মান, তাহলে কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা যে কোনো একটা কি আমরা বের করতে পারবো? হ্যাঁ অর না, ইয়েস অর নোতে উত্তর দিবেন। আমাদের এখানে কি মান হলো দুইটা লাগবে, যদি আমরা শ্রেণী ব্যাপ্তি বের করতে চাই তাহলে পরিসর আর শ্রেণী সংখ্যার মান লাগবে। প্রশ্নে কি আছে? পরিসর, শুধু প্রশ্ন থেকে আমরা পরিসরটা বের করে নিতে পারছি, কিন্তু শ্রেণী সংখ্যাটা পাচ্ছি না, প্রশ্নে তো দেওয়া নেই, তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করতে পারবো না, গেল। আবার শ্রেণী সংখ্যাও বের করতে কি কি লাগছে আমাদের? পরিসর লাগছে, শ্রেণী ব্যাপ্তি লাগছে। এখানে কি দেখেন, পরিসরটা পেলাম কিন্তু শ্রেণী ব্যাপ্তি কি দেওয়া আছে প্রশ্নে? নেই। তাহলে আমরা শ্রেণী সংখ্যাটাও কিন্তু এই সূত্র দ্বারা বের করতে পারছি না, যখন আমাদের কোনো মানই দেওয়া থাকবে না। বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নে কি ছিল? শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল, এজন্য আমরা হচ্ছে যে এটা এই মানটা আমাদের দেওয়া ছিল অলরেডি, এটা কিন্তু আমাদেরকে বের করতে হয় নাই, এই জন্য আমরা শ্রেণী সংখ্যাতে ডিরেক্ট দুইটা মান বসিয়ে কিন্তু বের করতে পেরেছি। কিন্তু যখন আমাদের কোনোটারই মান দেওয়া না থাকবে, তখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করে বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আরো দুইটা এক্সট্রা সূত্র ব্যবহার করতে হবে। শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র আছে, যে কোনো একটা ব্যবহার করে আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, তো সেই দুইটা সূত্র এবার আমরা একটু দেখে নেই। ঠিক আছে, এইগুলো নোট করবেন, আমি একটা একটা করে টাইপে যাচ্ছি, এক একটা করে প্রশ্নের মাধ্যমে। এখানে যেহেতু সিকোয়েন্স ওয়াইজ আপনাদের প্রশ্নগুলো দেওয়া আছে সাজেশন আকারে, তো এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে যেই টাইপগুলো দেখছি যে আপনাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে, সেগুলো দেখাচ্ছি। এন্ড শুরু থেকে শেষ পর্যন্তই দেখাচ্ছি, মানে এখানে কোনো বাদ দিচ্ছি না আমরা কোনো কিছু, হ্যাঁ, বরং আরো এক্সট্রা করাবো, যেন আমাদের যদি বাই এনি চান্স অন্যরকম প্রশ্ন আসে তাহলে যেন আপনারা পারেন। তো এবার শ্রেণী সংখ্যার একটা সূত্র দেখেন। পাপে লিখেছেন ম্যাম বহির্ভূত আর অন্তর্ভুক্ত কি একটু বলেন। আচ্ছা, আপনি কি গত ক্লাসে ছিলেন পাপিয়া? আগে এটা আমার প্রশ্নের উত্তর দেন, দেন আমি বলছি আপনাকে বুঝিয়ে। গত ক্লাসে ছিলেন? গত ক্লাস করেছেন? শ্রেণী সংখ্যাটাই আগে লিখি। শ্রেণী সংখ্যা কে সমান 3.322 log n। ছিলেন পাপিয়া? গত ক্লাসে ছিলেন, তাহলে আপনার এটা কি ক্লিয়ার হয়নি বহির্ভূত আর অন্তর্ভুক্ত পদ্ধতিটা? আমি তো ভালো করে বলে দিয়েছিলাম। আচ্ছা, আমি আপনাকে পরে ক্লিয়ার করছি, আমি এটাকে শেষ করে নেই। হ্যাঁ, আমি হচ্ছে আবার ছকে যে বহির্ভূত অন্তর্ভুক্ত আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, বহির্ভূত কোনটা হয়, অন্তর্ভুক্ত কোনটা হয়।
এবার এটা দেখেন, যখন আমাদের কোনোটাই মান দেয়া থাকবে না, শ্রেণী ব্যাপ্তিও দেয়া থাকবে না, শ্রেণী সংখ্যাও দেয়া থাকবে না, তখন আমরা কি করব, শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি যেটাই আপনি আগে বের করবেন, কথা বুঝবেন, শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তির মধ্যে যেটা আপনি আগে বের করবেন সেটার ক্ষেত্রে এই দুইটা সূত্র ইউজ করবেন। মানে এই দুইটার মধ্যে একটা আর কি। আপনি ধরেন শ্রেণীর সংখ্যা আগে বের করতে চাচ্ছেন, পরিসর বের করে নিলেন, এবার শ্রেণীর সংখ্যা বের করবেন, তখন আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। এই সূত্রতে কি আপনার শ্রেণী ব্যাপ্তি লাগছে না। এই সূত্রতে কি লাগছে, 1 + 3.322 log n। n এর মান কি, n সমান কি আমি কিন্তু বলে দিয়েছিলাম, n সমান হলো মোট তথ্য সংখ্যা। এটা আমাদের তো প্রশ্নই আছে, কয়টা আমাদের তথ্য দেওয়া আছে, তথ্য বা উপাত্ত সংখ্যা, তাই না? তো এই মানটা তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এটা আমরা ক্যালকুলেটর লিটারে তুলে ফেলি তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, শ্রেণী সংখ্যাটা। সো 1 + 3.322 log n, log n এর জায়গায় আমরা লগ লিখে n এর মানটা বসাবো। 30টা তথ্য থাকলে 30টা, 40টা থাকলে 40টা, 50টা থাকলে 50টা, 20টা থাকলে 20টা, এরকম। তো 20 এখানে এইটা লিখে লগ লিখে 20, 30 যেটাই আমাদের তথ্য থাকবে না কেন সেটা ক্যালকুলেট করলেই আমাদের শ্রেণী সংখ্যাটা বের হয়ে গেল। তো যখন আমরা আগে শ্রেণী সংখ্যা বের করে নিলাম এই সূত্র দিয়ে, তখন আমরা শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে তাহলে আগের সূত্রটা ব্যবহার করতে পারবো, যে পরিসর ভাগ শ্রেণী সংখ্যা, যেটা কারণ শ্রেণী সংখ্যা আমরা অলরেডি বের করে নিলাম এই সূত্র দিয়ে, তাই না? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো আপনি যদি শুরুতে শ্রেণী ব্যাপ্তি বের করেন, শ্রেণী সংখ্যা নেই, কিছুই নেই, আপনি শ্রেণী ব্যাপ্তি আগে বের করতে চাচ্ছেন, তাহলে আপনি এই সূত্রটা ইউজ করবেন, কি যেটা পরিসর ভাগ এই সেম মানটাই, এই যে এই মানটাই ভাগ হয়ে যায় এখানে, ঠিক আছে? 1 + 3.322 log n, কিন্তু পরিসরের নিচে বসে, মানে পরিসর ভাগ এই মানটা বসালে আপনি শ্রেণীব্যাপ্তি আগে পেয়ে যাবেন। তারপরে যদি আপনি শ্রেণীব্যাপ্তি পেয়ে গেলেন, এবার এখান থেকে একটা মান, সেই মানটা আপনি আবার শ্রেণী সংখ্যার আগের যে সূত্রটা, যে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, সেখানে আবার বসিয়ে দিলে আপনি পেয়ে গেলেন দুইটা মানই। ক্লিয়ার হয়েছে? এই দুটা সূত্র আপনারা নোট আকারে পাশে লিখে নেন, বুঝতে পেরেছেন? এই দুটা সূত্র আপনারা নোট আকারে পাশে লিখে নেন। তো এই অঙ্কের ক্ষেত্রে এবার আমরা এই দুটা সূত্রের মধ্যে তো যে কোনো একটা ব্যবহার করে আমাদেরকে লিখতে হবে, তাই না? তো আমরা আগে শ্রেণী সংখ্যাটাই বের করে নেই, এটা যেহেতু মানে আসে শুরুতে, আর এটা আবার লিখতেও সুবিধা। দেখেন পরিসর দিয়ে আবার ভাগ করতে হবে না, একটা স্টেপ আপনার বেশি হচ্ছে না, এক লাইনেই হয়ে যাচ্ছে, মনে রাখাটাও ইজি। এখানে 3.322 log n, এতটুকু কথা শুধু আপনার মনে রাখতে হবে, 1 + 3.322 log n, এটা একটা মান, ঠিক আছে? আর এই সূত্রটা হলো স্ট্রজেসের সূত্র, উনি একজন বিজ্ঞানী, উনি এই সূত্রটা দিয়েছেন। এই সূত্রের কথা হচ্ছে ওই যে কামরুল সাহেব বলছিলেন একটু আগে। তো আমরা তাহলে এই প্রশ্নের উত্তরে এটা ব্যবহার করে আমরা হচ্ছে ইয়ে করে নেই, উত্তরটা করে নেই। ও এই যে এখানে করাই আছে, দেখেন নিচে, আমাকে করতেও হবে না, ভালো হলো। এই যে প্রশ্ন কি, প্রশ্নতে আমাদের কিছু দেওয়া নেই, আমাদের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমরা বের করে নিলাম। এখানে একটা বিষয় দেখেন, সর্বোচ্চ মান কত, 20, সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মান 62, তাই না? আর পরিসর আমরা বের করেছি এখানে এই সূত্র দিয়ে, শুধু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এবার আমি পরিসরের এই সূত্র আর আমি যেটা করিয়েছি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এই দুটোর মধ্যে পার্থক্য বলি আপনাদেরকে। দেখেন মোস্ট অফ দা ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এই সূত্র দিয়ে করলেই কিন্তু উত্তর মিলে যায় বা মিলে যাবে, হ্যাঁ। কিন্তু কিছু অঙ্ক থাকে এক্সেপশনাল, যেখানে আপনাদের শেষে যে এই সূত্র দিয়ে যখন পরিসর বের করবেন, তখন সেই আপনার পরিসরের উপর তো হচ্ছে শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তির মানটা নির্ণয় করে, মানে ডিপেন্ড করে, তাই না? কারণ পরিসর ভাগ আপনাকে একটা মান বসাইতে হয়, তার মানে পরিসরের মানের উপর ওই মানটা ডিপেন্ড করে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি। তো আপনি যখন এই সূত্র দিয়ে বের করবেন, এই মানটা যখন আপনি সেখানে ভাগ করবেন, তখন ওই উত্তরটা আপনার চেঞ্জ হয়ে যায়। এখানে এই +1 কম বেশির জন্য আপনার ওখানে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তির মানটা চেঞ্জ হয়ে যায়, ফলে শেষে যে দেখা যায় যে আমাদের লাস্ট যেই সংখ্যাটা সেটা আমরা ধরতে পারি না, লাস্ট ঘরে মানে আরেকটা শ্রেণী সংখ্যা বেশি লাগতো, হ্যাঁ এরকম হয়, বা আরেকটা শ্রেণী ব্যবধান বেশি বাড়ালে আমাদের ওই শ্রেণী সংখ্যার মধ্যেই হয়ে যেত, এরকম হয়। সো আমরা একটা হচ্ছে কি বলে ওটাকে, এরকম একটা বিষয়কে এড়ানোর জন্য, বা শেষে যদি আমাদের যে ওরকম হয়, হ্যাঁ, বা আমাদের ওই এক্সেপশনাল অঙ্কটাই দিয়ে দেয়, এক্সেপশনালটাই দেয় যে হচ্ছে ওর মধ্যে বসাইতে হবে,
তখন কিন্তু আমরা শুধু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান করলে আমাদের অঙ্কটা ভুল হবে। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করার জন্য +1 দিয়ে আপনাদেরকে শেখালাম, ঠিক আছে। তারপরেও মোস্ট অফ দ্য অঙ্ক আমি বলে দিচ্ছি, মোস্ট অফ দ্য অঙ্ক সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান করেই শুধু মিলবে আপনাদের। তবে সেফ থাকার জন্য, হ্যাঁ সেফ থাকার জন্য +1 যোগ করে করাটাই বেটার। আর যদি দেখেন আপনি করলেন সর্বোচ্চ মান, আপনি বলতে পারেন যে ঠিক আছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দিয়ে তো হয়ে যায়, কিন্তু যদি শেষে যে দেখেন যে হইলো না, আপনার আরেকটা ঘর বেশি লাগছে, আপনি মান ধরতে পারছেন না, তো তার মানে আপনার অঙ্কটা ভুল হলো না, তখন যে আপনাকে কিন্তু ঠিকই এখানে +1 যোগ করে আবার ক্যালকুলেশন কেটে আবার করতে হবে, আর ওখানে আরেকটা ঘর বানাতে হবে, আর না হলে শ্রেণী ব্যাপ্তি বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনার পুরো ছকই কেটে দিতে হবে। তো এটা করার থেকে আমাদের শুরুতেই +1টা যোগ করে সেম ভাবে উত্তর করাটা ঠিক না। এই জন্য আমি আপনাদেরকে এটা শিখিয়েছি। আপনারা বইয়ে গাইডে, আমি বলে দিচ্ছি বইয়ে গাইডে বা সব ক্ষেত্রেই প্রায় এই সূত্র ব্যবহার করতে দেখবেন, +1 দেখবেন না। তবে কিছু ক্ষেত্রে +1 দেখবেন, যেখানে দেখবেন যে ওই +1 যোগ না করলে উত্তর মিলছে না, সেখানে ঠিকই যে ওরা +1 যোগ করে দেয়। তো আমার কথা যেটা স্ট্যান্ডার্ড সেই ওয়েতেই করি, সবগুলোই স্ট্যান্ডার্ড ওয়েতে করি, তাই না? সো আমি স্ট্যান্ডার্ড ওয়েতে শিখাইলাম, তো +1 দিয়ে করবেন। তো এখানে দেখেন +1 দিয়ে আমি যে বলছি যে +1 দিয়ে আবার অনেকের মনে হতে পারে যে আচ্ছা +1 দিয়ে মিলবে, তো মিলবে কিনা সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই অঙ্কটা আপনাদেরকে এক্সট্রা করেই বুঝাই। এই যে এখানে আমাদের 26 - 20 করে 26 তো না, এটা কি ক্যালকুলেট করেছে, 62 হবে, উল্টা করে লিখেছে। -20 করে 42 এসেছে, +1 করে দিলাম মানে 43 করলাম, আমাদের উত্তর ধরেন 43 আসলো। আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে, তাহলে পরিসর 43 আসলে এখানে আগে শ্রেণী ব্যাপ্তি ধরা হয়েছে আর শ্রেণী সংখ্যা বের করা হয়নি। এখানে যেই বইকে ফলো করে লেখা হয়েছে, যে উত্তরগুলো করা হয়েছে, সেখানে কিন্তু দেখেন শ্রেণী সংখ্যাগুলো বের করছে না, এরা ওই ধরে নিয়ে করে। কিন্তু এটা কি ঠিক? এটা কেমন যেন না, আপনি কয়টা করে লাইন টানবেন, এটা আপনার আগে জানা থাকলে ভালো না। শ্রেণীর সংখ্যাটা বের করা আমি ওই জন্য আগে প্রেফার করি। তবে এখানে শ্রেণী ব্যাপ্তি বের করেছে, তাতে আমার কোনো সমস্যা নেই, এটা করলেও হবে। তো এখানে আমি বললাম +1 ধরে করতে, প্রিন্টিং মিস্টেক ঠিক করে নেবেন। 43, তাহলে এখানে দেখেন এই যে মান আমি যখন চেঞ্জ করে দিচ্ছি তখন আমার উত্তরে কিন্তু অন্য আসবে, এখানের এই মানটা কিন্তু অন্য আসবে। করে দেখি কত আসে, খুব বেশি আহামরি চেঞ্জ হবে না, তারপরেও 40টা। আচ্ছা এখানে n এর মান আবার 40, ওকে ওই প্রশ্নতে দেখিয়ে দিচ্ছি একটু পরে, লেখা নেই পাশে, আপনারা অবশ্যই এখানে লিখে যে মানগুলো দেয়া থাকবে সেগুলো উল্লেখ করবেন অবশ্যই। 1 + 3.322 log 40, ক্যালকুলেটরে log 40 ডিরেক্ট লিখে দিলে আপনার উত্তর চলে আসবে, এটা কিন্তু কোনো কঠিন কিছু না। এটা এসছে, এবার এটাকে আমরা ভাগ দিব, 43 ভাগ, এই যে আমার আসলো এখানে 42 প্লাস ভাগ 6.32 করলে আপনার আসবে হলো 6.65, এটা ঠিক আছে। তবে 43 ভাগ এটা করলে কত আসবে? 43 ভাগ এটা করলে 6.80 আসবে। দেখেন খুব বেশি কিন্তু আমাদের কম বেশি আসলো না। আর আমি কি বলেছি, যখন আমাদের পয়েন্টে উত্তর আসবে তখন আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা ধরবো, তাই না? তো 6.65 এর পরবর্তী পূর্ণ সংখ্যা তো 7, 6 এর, আবার 6.80 পরবর্তী পূর্ণ সংখ্যা 7, তাহলে ঘুরে ফিরে কিন্তু একই আসলো 7। কিন্তু যেই অঙ্কটা আমি বললাম না এক্সেপশনাল যে অঙ্কটা হবে, সেইখানে আপনার এখানে এই মানটা একটু কম বেশি আসবে, মানে একটু কম বেশি আসবে। তবে ওই পূর্ণ সংখ্যাতে এখানে যদি আপনার মানে এরকম আসবে, দেখেন আপনার যদি ওখানে আপনি যদি 1 যোগ না করেন তাহলে ধরেন 5 উত্তর আসবে, আর যদি 1 যোগ করেন তাহলে আপনার উত্তর আসবে হইলো 5.2 এরকম। তাহলে 5.2 যখন আসবে তখন আপনি তার পরবর্তী পূর্ণ সংখ্যা নেবেন না, 6 নেবেন না, তাহলে 5 আর 6 এর মধ্যে তো আলাদা হয়ে গেল না সংখ্যাটা, শ্রেণী সংখ্যা হোক বা শ্রেণী ব্যাপ্তি হোক, এক ঘর কম বেশি হয়ে গেল না, এরকম হয় এক্সেপশনাল অঙ্কের ক্ষেত্রে। সো আপনি এই যে যদি +1 যোগ করে করেন তাহলে কিন্তু আপনার উত্তর কিন্তু ভুল হবে না, আর সেমই আসবে কিছু ক্ষেত্রে, মানে যেগুলো ক্ষেত্রে +1 দিয়ে যোগ না করলেও হবে সেই ক্ষেত্রে একই উত্তর আসবে +1 যোগ করলে, এটা বললাম।
আচ্ছা, আর এর সাথে আমরা যদি শ্রেণীর সংখ্যাটা বের করে নেই, সেটাও মিলিয়ে নেই, দেখি আমরা। দেখেন এখানে তো করাই আছে নিচে শ্রেণী সংখ্যা দিয়ে, মানে না ধরেই। তবে এখান থেকে শ্রেণী সংখ্যা বের করলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি দিয়ে বের করলে আমাদের কত মান আসে সেটা আমরা মিলিয়ে নেই। পরিসর কত বের করেছি? 43 প্লাস 1 যোগ করে, যেটা স্ট্যান্ডার্ড ওয়েতেই করাচ্ছি। আর শ্রেণী ব্যাপ্তি কত বের করলাম? 7। তাহলে এটা আবার ক্যালকুলেট করলে কত আসবে দেখেন। 6 পয়েন্ট, এটাও পয়েন্টে আপনার উত্তর আসলো। তাহলে এটারও পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা নিব, সেটা হলো 7। এটাও যখন আমরা এইভাবে লিখবো না, এই যে এখানে এটা সমান 7 লিখবো, এখানে সমান 7 লেখা যাবে না। 6.80 সমান কি 7 হয়? এটা কিন্তু ভুল। হ্যাঁ, এটা লেখার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। 6.80 কে আপনারা যখন 7 লিখছেন, মানে ওই যে পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে, তখন আপনি এখানে আপনারা এই সাইনটা ইউজ করবেন, একটা ঢেউ সাইন। তাহলে এটাকে সিমিলার বোঝায়। এই জন্য এই সাইনটা আমরা এখানে ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রেও আমরা এই যে সিমিলার এই সাইনটা দিয়ে দিব এখানে। এটাও 7। তাহলে আমরা দেখি তো নিচে 7টা এরা ঘর নিয়েছে কিনা। আমরা যে শ্রেণী সংখ্যাটা বের করলাম, এরাও শ্রেণী সংখ্যার এদের সাথে মিলেছে কিনা। আর এত যে কাহিনী করলাম, এটার লাভ হলো কিনা করে। 1 2 3 4 5 6 এই যে 7। তা আমি 7 শ্রেণী সংখ্যা যখন আগে বের করে নিচ্ছি, তখন আমার সবগুলো টানতে সুবিধা হলো না। আর এক্সট্রা কি নিতে বলেছি? টাইটেলের জন্য একটা ঘর এক্সট্রা নিতে বলেছি, সেটা এক্সট্রা আপনি নাম লেখার জন্য আলাদা লিখে বা আলাদা এঁকে নেবেন শুরুতেই, আর শেষে এসে এন এর মানের জন্য আরেকটা, এখানে এন এর মান আছে সেটার জন্য আরেকটা নিতেও পারেন, বা শুধু এই ছক ছাড়াও এখানে এন সমান আপনি লিখে দিতে পারেন টোটালটা। ঠিক আছে? আর বাকি তো এটা বের করার নিয়ম তো আপনি জানেনই। এই যে শুরু হয়েছিল সর্বনিম্ন সংখ্যা থেকে, সর্বনিম্ন 20 ছিল, আর এখানে 62 আমাদের হচ্ছে সর্বোচ্চ সংখ্যা ছিল না। দেখেন আপনি যদি এখানে শ্রেণী সংখ্যা ওই এটা হ্যাঁ 62 সর্বোচ্চ সংখ্যা ছিল, তাহলে 62টা আপনি তো এই ঘরে ইউজ করতে বসাতে পারবেন না, আপনাকে এই ঘরে বসাতে হবে। কেউ যদি ভুলবশত 62 এখানে বসিয়ে ফেলে, তাহলে কি এই ঘরের জন্য তার কোনো সংখ্যা থাকবে? থাকবে না। তখন কিন্তু মানে এটা কিন্তু একটা ভুল, নিজের ভুল চেক করার এটা একটা ওয়ে। সো 62 আমাদেরকে অবশ্যই পরের ঘরেই মানে বসাতে হবে। ঠিক আছে? আর 62 কি দুইবার আছে? এখানে 2 আছে যে, জানি না, যাই হোক। তো এই ছিল শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তি ইউজ করে হচ্ছে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরির একটা ওয়ে। ঠিক আছে? দুইটা সূত্র মাথায় রাখবেন আর এই নিয়মেই করবেন। ঠিক আছে? আমি যে নিয়মটা বুঝাই বললাম আর কি এতক্ষণ দুইটা ক্লাসে। আর এবার আমরা আয়তলেখটা একটু দেখে নিব। হ্যাঁ, আজকে আয়তলেখের আমি একটু হিন্টস দেই, সময় প্রায় শেষের দিকে। এই যে দেখেন এই প্রশ্নটাতে কি বলেছে, ভালো করে দেখবেন। আর এই প্রশ্নটা আবার রিপিটেড এসছে, সেমই প্রশ্ন, কিচ্ছু চেঞ্জ করেনি, কোনো মান চেঞ্জ করেনি, কিচ্ছু চেঞ্জ করেনি। একই প্রশ্ন দুইবার এসেছে এক বছর গ্যাপ দিয়ে, 18 আর 20-এ। সো এগুলো ইম্পর্টেন্ট এত বেশি। দেখেন এখানে শ্রেণী ব্যাপ্তি আমাদের 10 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের আর অন্য সূত্র ব্যবহার করতে হবে না। তাহলে নিচের উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করো। মানে আমাদের ওই গণসংখ্যা নিবেশনটা থেকেই লেখচিত্রগুলো অঙ্কন করতে হয়। ঠিক আছে? তো আমাদের ওই গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ আমরা কিভাবে অঙ্কন করব? আয়তলেখ মানে তো বুঝেনি, আয়তকার যেই আমাদের ইয়েগুলো আসে, অংশগুলো যেগুলো আমাদের লেখচিত্রে বসাতে হয়, সেটাই হচ্ছে আয়তলেখ। হ্যাঁ, এই যে প্রথমেই আমি লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে যে বেসিক যেই জিনিসগুলো, সেগুলো এই ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে অনেকটা আমাদের এগিয়ে যাবে এই ক্লাসটা। ঠিক আছে? এই যে এখানে দেখেন আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে বা যে কোনো লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা উপরে লিখবো যে নিচে অমুক লেখচিত্র অঙ্কন করা হলো, লিখে নিলাম আমরা। আবার এটাও লিখতে পারি যে এই চিত্রর ব্যাখ্যাটা দিয়ে আমরা শুরু থেকে শুরু করতে পারি, চিত্রের আগেই, সেটা পরে আসছি আমরা। তো প্রথমে আপনাদেরকে একটু এই চিত্রটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এইটা হচ্ছে গ্রাফ পেপার বলে, এই যে ছোট ছোট বক্স সহ
আই থিঙ্ক এটা আপনারা সবাই জানেন, বক্স থাকে পরপর একই এককের বা একই সমান এতগুলো বক্স থাকে, এইটাকে বলে গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমাদেরকে লেখচিত্রগুলো অঙ্কন করতে হয়। আর লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে এই যে লম্ব অক্ষ বরাবর একটা অক্ষ নিতে হয় প্রথমে, আর ভূমি অক্ষ বরাবর একটা অক্ষ নিতে হয়। এটা হলো সর্বপ্রথম লেখচিত্র অঙ্কনের ধাপ, ঠিক আছে। আর এখানে মাঝখানে যেখানে আমাদের ছেদ করে দুইটা বাহু, সেখানে আমরা লিখি ও, ঠিক আছে। আর এদিকে লিখি হলো এক্স, ভূমি অক্ষ হলো এক্স, ও এক্স আর কি, আর এদিকে এক্স ড্যাশ হয়। আর লম্ব অক্ষ হলো ওয়াই, ও ওয়াই ড্যাশ, এরকম হয়। এইটা হলো ফ্রেম, আমাদেরকে শুরুতেই করে নিতে হয়। এবার এই ফ্রেম অনুযায়ী আমাদেরকে ওয়াই অক্ষ বরাবর মানে ভূমি অক্ষ বরাবর কিছু মান বসাতে হয়, লম্ব অক্ষ বরাবর কিছু মান বসাতে হয়, ঠিক আছে। তো আয়তলেখের ক্ষেত্রে ভূমি অক্ষ বরাবর আমরা বসিয়ে থাকি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এর মান, ঠিক আছে। তো এই কথাটা আমরা এদিকে লিখি এভাবে করে। এখানে এই চিত্রে যদিও লেখা নেই, তবে লিখতে হবে, ঠিক আছে, আপনাদেরকে লিখতে হবে, এটা লিখবেন। শ্রেণী ব্যাপ্তি, আপনি এদিকে শ্রেণী ব্যাপ্তির মান বসাচ্ছেন, আর লম্ব অক্ষ বরাবর আপনাদের হচ্ছে বসাতে হয় গণসংখ্যা, এটাও এদিকে লিখবেন এইভাবে করে, উল্টা করে লিখে এই যে তীর চিহ্ন দিয়ে দিবেন, মানে এই অক্ষ বরাবর আপনি গণসংখ্যা বসাচ্ছেন, এটা বুঝাচ্ছেন, ঠিক আছে। এই ফ্রেমটা এই ক্লাসে আপনারা শুধু মনে রাখেন, ওকে। আর এটা মনে রাখবেন যে ভূমি অক্ষ মানে ও এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি হয় আয়তলেখের ক্ষেত্রে, আর ও ওয়াই অক্ষ বরাবর মানে লম্ব অক্ষ বরাবর গণসংখ্যা হয়, ঠিক আছে। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ধরবো। আর বহির্ভূত অন্তর্ভুক্ত পদ্ধতি জানতে চাচ্ছিলেন, আমি ভুলেই গেছি, দুঃখিত পাপিয়া। এবার দেখেন, যেই শ্রেণী ব্যাপ্তিতে বা যেই শ্রেণী সংখ্যার মধ্যে আমরা দেখব, মানে শ্রেণী সংখ্যার তথ্যের মধ্যে আমরা দেখব যে কোন শ্রেণীর সর্বোচ্চ মান আর তার পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মান একই থাকবে, মানে সমান, এই যে 30 আর 30 সেম সেম না, এই একই রকম থাকবে, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি হলো বহির্ভূত পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটা আমরা বলে থাকি বহির্ভূত পদ্ধতি। আর এই ক্ষেত্রে এই সর্বোচ্চ সর্বনিম্ন মান দুইটা যেহেতু একই, তো এই মানটা যদি 30, এই মানটা আমাদের কোনো উপাত্ত থেকে থাকে, তাহলে এই সংখ্যাটা আমরা প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে কাউন্ট করি, এইখান থেকে নিম্ন সর্বনিম্ন মান থেকে কাউন্ট করা হয়, সর্বোচ্চ মান থেকে কাউন্ট করা হয় না। এটা হলো বহির্ভূত পদ্ধতির নিয়ম। আর অন্তর্ভুক্ত পদ্ধতি কোনটা, যেইখানে যেই শ্রেণীব্যাপ্তিতে আমরা দেখব যে তার সর্বোচ্চ মান, কোন শ্রেণীর সর্বোচ্চ মান আর তার পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মানের মধ্যে ব্যবধান হলো 1 থাকবে, মানে সর্বোচ্চ মানটা তার পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন মানের মানে আচ্ছা, সর্বনিম্ন মানটা হবে তার আগের শ্রেণীর সর্বোচ্চ মানের 1 ঘর বেশি, ঠিক আছে, বা পরবর্তী পূর্ণ সংখ্যা। এরকম থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এরকম থাকলে এটাকে বলবো আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি। আর এক্ষেত্রে এটা থেকে এই পর্যন্ত 20 থেকে 29 এই মানগুলো এই ঘরের মধ্যেই কাউন্ট করা হয়, আবার 30 থেকে 29 এই ঘরের মধ্যেই কাউন্ট করা হবে। এই ক্ষেত্রে কোনো কাউন্টের কোনো এই ঘর ওই ঘর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এই হলো বহির্ভূত অন্তর্ভুক্ত পদ্ধতি। দুইটা হচ্ছে পদ্ধতির দুইটা শ্রেণী সংখ্যা, মানে শ্রেণী ব্যাপ্তি। এবার এটা থেকে এটাতে কনভার্ট করার একটা হচ্ছে সূত্র আছে আর একটা নিয়ম আছে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বুঝাবো, ওইটাও খুব ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক আপনার কাছে এখন ক্লিয়ার পাপিয়া, অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যাপ্তি কিরকম হয় আর বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীব্যাপ্তি কিরকম হয়, ঠিক আছে। আর আপনি যদি সংজ্ঞা জানতে চান এই দুটার, তাহলে সেটা কিন্তু আলাদা। আমি তো নিয়মটা দেখালাম, আর এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞা জানাতে একদমই ম্যান্ডেটরি না, আমরা শুধু নিয়মটা জানতে হবে। এখানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে অন্তর্ভুক্ত বহির্ভূত পদ্ধতির সংজ্ঞা কোথাও লিখতে হবে না, কোথাও জানতে হবে না। বেসিকটা সংজ্ঞা থেকেই আমি বললাম যে দুটো আপনাদেরকে সামারাইজ করে বললাম, ঠিক আছে। তারপরেও যদি আপনাদের জানার কোনো ইচ্ছা থাকে আপনারা বইয়ে পড়ে নেবেন, বইয়ে না পেলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এসে বলে দিব। আমরা এক্সট্রা কথা বলে ক্লাস আসলে লেন্দি করতে চাই না, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন,
আর হচ্ছে এই ক্লাসটা যারা করেননি, আমি হচ্ছে রেকর্ডেড যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। আর এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন এনি টাইম। কারণ এইটা না বুঝলে আপনারা এই আয়তলেখও করতে পারবেন না, বহুভুজ করতে পারবেন না। এই রিলেটেড কোনো ম্যাথ আসলে সেটাতে আপনারা গুলিয়ে ফেলবেন বা এলোমেলো করে ফেলবেন। আর সামান্য একটু ভুলের জন্য পুরো জিনিসটাই আপনাদের কাটা হয়ে যেতে পারে, মার্কটা চলে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, পাপিয়া ধন্যবাদ দিয়েছেন, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমি তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার শেষ হয়ে যাবে, এখানে স্টপ করবো, এটা এখানে থাকবে।